মন্ত্রণালয়ের বাজেট পাশের পরও সিলেট স্টেডিয়ামের ফ্লাডলাইট সংস্কারে গড়িমসি বিসিবির সহসাই দেখছে না আলোর মুখ, জানালেন ফাহিম সিনহা। ভাবনায় গ্রাউন্ডসম্যানদের জন্য বোনাস। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। টি-20 সিরিজে ব্যাটে বলে অনবদ্য পারফরমেন্স বাংলাদেশের ক্রিকেটারদের। ব্যাট হাতে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক জাকের আলী অনেক 3 ম্যাচে 60 গড়ে তার ব্যাট থেকে এসেছে 120 রান, আর বল হাতে সর্বোচ্চ 8 উইকেট শিকার করেছেন শেখ মেহেদী। সিরিজ সেরা পুরস্কারও জিতেছেন এই অলরাউন্ডার। পাকিস্তান, ভারত, ইংল্যান্ডের পর উইন্ডিজকে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। পছন্দের ওয়ানডে ফরম্যাটে হোয়াইট ওয়াশের পর কেউ হয়তো ধারণাও করেনি টি-20তে ক্যারিবিয়ানদের ধবল ধোলাই করবে টাইগাররা। যে ফরম্যাটে প্রতিপক্ষরা শক্তিশালী আর দুর্বল বাংলাদেশ, সেই টি-20তে অনবদ্য পারফরমেন্স টাইগার ক্রিকেটারদের। ব্যাট হাতে 2 ম্যাচে খুব বেশি কিছু করতে না পারলেও শেষ ম্যাচে সক্ষমতা দেখিয়েছেন টাইগাররা। প্রথম 2 লো স্কোরিং ম্যাচে ছোট ছোট ব্যক্তিগত রান এগিয়ে দিয়েছে বাংলাদেশকে। জাকের আলী অনেক 120 রান সংগ্রহ করে সবচেয়ে বেশি রান সংগ্রাহক। এরপর শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকাররাও ব্যাট হাতে দেখিয়েছেন ঝলক। শামীম ফিনিশার রোলে দারুণভাবেই মানিয়ে নিয়েছেন নিজেকে। সিরিজে প্রায় 190 স্ট্রাইক রেটে রান তুলেছেন। বিশেষভাবে সিরিজটা স্মরণীয় হয়ে থাকবে জাকের আলী অনিকের। টেস্ট, ওয়ানডে ও টি-20 3 ফরম্যাটে হেসেছে তার ব্যাট। সাদা পোশাকে একটুর জন্য মিস করেছেন সেঞ্চুরি। 91 রান করেছিলেন প্রথম টেস্টে। ওয়ানডেতে 3 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে 113 রান, আর টি-20তে শেষ ম্যাচে 41 বলে 72 রানের ইনিংস। পুরো সিরিজে 120 রান এসেছে তার ব্যাটে। মাঝে তার ব্যাটিং নিয়ে সমালোচনা থাকলেও বছরের শেষে এসে ঠিকই প্রমাণ দিয়ে সক্ষমতার। ক্যারিবিয়ানদের টি-20তে হোয়াইট ওয়াশের পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব দিতে হবে বোলারদের। পেস বিপ্লবের সময়ে কম যাননি স্পিনাররাও। আলাদা করে বলতে হয় শেখ মেহেদী আর রিশাদ হোসেনের কথা। 2 স্পিনার ভালোই ভুগিয়েছেন স্বাগতিক ব্যাটারদের। শেখ মেহেদী 8 উইকেটের সঙ্গে 34 রান করে হয়েছেন সিরিজ সেরা, আর রিশাদ নিয়েছেন 4 উইকেট। পেস ইউনিটে নেতৃত্ব দেওয়া তাসকিন আছেন টি-20 সিরিজে উইকেট শিকারের তালিকায় 2য় স্থানে। 7 উইকেট তার নামের পাশে। শুরুতে উইকেট নেয়া পার্টনারশিপ ভেঙে অধিনায়কের কাজটা সহজ করে দিয়েছেন এই পেসার। তাছাড়া হাসান মাহমুদ ও তানজিম সাকিব নিয়েছেন 4টি করে উইকেট। টেস্ট সিরিজ ড্র, ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই। রঙিন পোশাকে বছরটা দারুণভাবেই শেষ করল টাইগাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। 900 কোটির রিজার্ভ মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে সংস্কার বাজেট, অথচ ফ্লাডলাইট সমস্যা সমাধানে গড়িমসি বিসিবি। সিলেটে আধুনিক ফ্লাডলাইটে বসানোর কাজে তাই আলোর মুখ দেখছে না নিকট ভবিষ্যতে। তবে ভাগ্য বদলাচ্ছে গ্রাউন্ডসম্যানদের। এনসিএলে বাড়তি দায়িত্ব পালনে মিলতে পারে বিশেষ বোনাস। সিলেট থেকে সহকর্মী সাব্বির মিথুনের রিপোর্ট। সরকার বদলে ভাগ্য খুলেছে বিসিবির। ঢাকা, সিলেট আর চট্টগ্রামের ভেন্যু সংস্কারে 35 কোটি টাকার বাজেট বরাদ্দ ক্রিকেট অভিভাবকদের জন্য। সে টাকার সংস্কার কাজও চলছে বেশ জোরে সোরে। সিলেটেও হচ্ছে, তবে সে সংস্কারে জায়গা হয়নি স্টেডিয়ামের মূল সমস্যাটা ফ্লাড লাইট সংকট। রাজশাহী থেকে আনা লাইট বসানোর কাজ শেষ হয়নি এখনো। এবছরের শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে আরো। অধিকাংশ লাইট নষ্ট হয়ে যাওয়ায় রাতে ম্যাচ আয়োজনের সুযোগ নেই। প্রত্যাশা বিপিএল এর আগেই শেষ হবে ফ্ল্যাট লাইট সংকট। তবে সে সমাধান ক্ষণস্থায়ী। শিলাবৃষ্টির হাত থেকে পরিত্রাণ পাবার একমাত্র উপায় এলইডি লাইট। আধুনিক সে লাইট প্রতিস্থাপনে ভেন্যু প্রতি দরকার পড়বে 13 থেকে 14 কোটি টাকা। 900 কোটির রিজার্ভ থাকা বিসিবির জন্য এমন সংস্কারের দরকার কেবলই সদিচ্ছা। তা না থাকায় আপাতত ভাগ্য বদলাচ্ছে না এই ভেন্যুর।
আমরা হয়তো এনসিএল ফেজে আপনার ফ্লাড লাইটের সাপোর্টটা পাবো না, মানে যতটুকু আপনার মানে অল্প লাইট থাকা অবস্থায় যেটা কাভার করা যাচ্ছে নাইট ম্যাচের জন্য সাফিসিয়েন্ট না, বাট ওইটা হয়তো আপনার 25 তারিখের পরে সলভ হয়ে যাবে। এটা অনেক বড় একটা ইনভেস্টমেন্টের বিষয়, এখানে আপনার এনএসসিরও একটা ডিসিশনের বিষয় আছে। অবশ্যই এলইডির কোয়ালিটি অনেক ভালো, অনেক ব্রাইট, আবার আপনার ডিউরেবিলিটি অনেক বেশি। সো এলইডি হলে ভালো হয়, বাট একটা বড় ইনভেস্টমেন্টের বিষয় থাকে। আপাতত মানে নর্মাল যে লাইটগুলো আমরা ইউজ করছি এগুলোই আমরা মানে ডিসিশন পেয়েছি। যদিও সংবাদ প্রচারের পর ভাগ্য একটু হলেও বদলাতে পারে গ্রাউন্ডের মাঠ কর্মীদের। এনসিএল-এ বাড়তি কাজ করায় বাড়তি অর্থ জুটবে তাদের কপালে। এখনো তো চলছে, আমাদের তো মাঝখানে অনেকদিন মিটিং হয় নাই। আগামী শনিবার দিন আমাদের একটা মিটিং হওয়ার কথা, তো ওইখানে আমরা এটা রেজ করব। 25 তারিখে এই ভেন্যুতে হবে বিপিএল উদ্বোধনী। মাতাবেন জেমস সহ অনেক সঙ্গীত শিল্পী। এরপর মাঠের খেলা, সব মিলিয়ে আপাতত বিশ্রামের সুযোগ নেই লাক্কাতুরার। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। কেবলমাত্র ক্যাপ্টেন ম্যাটেরিয়াল নয়, পুরো দস্তুর ব্যাটার হয়েও জাতীয় দলকে সার্ভিস দিতে চান আকবর আলী। তবে ক্যাপ্টেন্সিটা তার সাবলীল। জানালেন বয়সভিত্তিকের পর মূল পর্যায়েও ড্রেসিং রুম সামলাতে আলাদা টোটকা আছে একমাত্র যুব বিশ্বকাপ জয়ী অধিনায়কের। এনসিএল টি20-র পর পাইপলাইনের ক্রিকেটাররা স্বপ্ন দেখাচ্ছে দেশের ক্রিকেটকে নতুন পর্যায়ে নিয়ে যেতে। সিলেটে আকবরের গল্প শুনেছেন সহকর্মী সাব্বির মিথুন, ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। দর্শক, আমার সঙ্গে আছেন ক্যাপ্টেন আকবর, যিনি বাংলাদেশকে প্রথমবারের মতন এবং এখন পর্যন্ত যদি বলি সবচেয়ে বড় প্রাপ্তি যুব বিশ্বকাপ জয় করে এনে দিয়েছেন সেই ক্যাপ্টেন আকবর আমার সঙ্গে রয়েছেন। আপনি এনসিএলেও দারুণ একটা ফর্মে রয়েছেন, দলটাকে বেশ দারুণভাবে গুছিয়েছেন, পারফরমেন্সও হচ্ছে। আসল সিক্রেটটা কি ক্যাপ্টেন্সিটা বেশি উপভোগ করেন, আর আকবরের হাতে যে দলটা পড়ে সেই দলটা ভালো হয়ে যায়? না, আমার মনে হয় যে টিমের প্রত্যেকটা প্লেয়ারই ভালো করছে। আপনি যদি এজ এ টিমে 11 জনের মধ্যে যদি আপনার 8-9 জন ভালো করতে থাকে বা ভালো ফর্মে থাকে, তাহলে আলটিমেটলি টিমের রেজাল্ট সবসময় ভালো হয়। তো আমার মনে হয় যে আমাদের টিমের প্লেয়াররা প্রত্যেকেই ডিফারেন্ট ডেতে, তারা প্রত্যেকেই যার যেদিন রোল থাকতেছে সে সেদিন রোলটা প্লে করছে। বড় আপনার উপর অনেক প্রত্যাশা রাখে ক্যাপ্টেন্সি হিসেবে। আপনাকে মনে করা হয় ফিউচারে বাংলাদেশ দলকে আপনি কোনো একটা সময় নেতৃত্ব দিবেন। আপনার জন্য সেই তার আগে প্রিপারেশনটা কেমন হচ্ছে? ফিউচারে কি হবে এটা আসলে বলে দেওয়া যায় না কখনোই, বাট আমি যেখানে থাকি যেই সময়টা সেইটা এনজয় করার চেষ্টা করি। এখন এনসিএলে আছি, এনসিএলটা যথাসম্ভব আমার যতটুকু সাধ্য আছে সবটুকু দিয়ে এখানে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। ইন্ডিয়ার পর প্রথম দল হিসেবে একাধিকবার আমরা এশিয়া কাপের চ্যাম্পিয়ন। আপনারা ভারতকে হারিয়ে একটা লিগাসি মেনটেন করেছিলেন, একটা সেট করেছিলেন। এখন আমরা দেখছি যে বয়স ভিত্তিক আসলে ইন্ডিয়ার সাথে আমরাই ফেভারিট থাকি। আপনার কি মনে হয় ওই বিশ্বকাপ জয়টা বড় একটা বুস্ট আপ ছিল দেশের ক্রিকেটে, অ্যাটলিস্ট এশিয়া কাপে বা যুব বিশ্বকাপে? কজ এখন আমরা দেখছি সবাই চোখে চোখ রেখে কথা বলছে, ভারতের বিপক্ষে আমরা নার্ভাস পড়ে যাই না, ওইটা একটা বড় টোন সেট করে দিয়েছে কিনা? না, আমার মনে হয় যে ওটা আসলে একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করেছিল, বাট এখন যারা খেলছে তারাও অনেক প্রমিসিং, অনেক মানে আমি এশিয়া কাপটাও দেখেছি, মোটামুটি সবগুলো ম্যাচেই দেখা হয়েছে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই অনেক ফিয়ারলেস এবং আসলে তাদের এইটাই মেনটেন করে খেলা উচিত। ছোট প্রশ্ন, শেষ প্রশ্ন, আপনার এই 19-এর পর থেকে ইন্টারন্যাশনাল সার্কিট এবার মাঝে একটা প্লেয়ারকে নিজের নার্সিংটা করার জন্য কি বিষয়ে ইম্পর্টেন্স দেওয়া উচিত? স্কিল, মাইন্ডসেট, ফিটনেস, এই জিনিসগুলো অবশ্যই জরুরি। এবং বর্তমান পাইপলাইন দেখে আপনি কতটুকু আশাবাদী ইন ফিউচার, রিসেন্ট ফিউচারে আমরা বেশ কিছু স্টার পাবো, অথবা আপনি মনে করেন যে দে কুড বি দ্য স্টার? না, দেখুন, বেশ কিছু আমি বললাম যে অনেক এক্সাইটিং প্লেয়ার আছে। আপনি এই টি20 টুর্নামেন্টটা তো দেখবেন, অনেক প্লেয়ার, অনেক ইয়াং প্লেয়াররা পারফর্ম করছে, তো যেটা আসলে আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটের জন্য পজিটিভ। থ্যাংকস আ লট ম্যান, অ্যান্ড বেস্ট অফ লাক ফর এনসিএল টুর্নামেন্ট। দর্শক, কথা বলছিলাম রংপুরের অধিনায়ক এবং বাংলাদেশের একমাত্র যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর সঙ্গে, যিনি কিনা নিজের ন্যাশনাল টিমে প্রত্যাবর্তন বা সুযোগ পাওয়াটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না, আপাতত নিজের প্রসেসটাতে খুব বেশি মনোযোগ দিচ্ছেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এবারে ভলিবলের খবর জানাতে চাই। বিজয় দিবস প্রীতি ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরল ভলিবল। ফেডারেশনের কার্যক্রম না থাকায় দায়িত্ব নিয়েই এই ম্যাচ আয়োজন করেছেন ভলিবলের সাবেক খেলোয়াড়রা, যেখানে সবুজ দলকে 2-1 সেটে হারিয়েছে লাল দল। এদিকে নতুন করে অ্যাডহক কমিটি গঠন করে আবারও ফেডারেশনের কার্যক্রম চালু করার আহ্বান জানিয়েছেন সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ভলিবলের বর্তমান ও সাবেক খেলোয়াড়দের মিলন মেলা। প্রতি বছর ফেডারেশন থেকে বিজয় দিবস টুর্নামেন্ট আয়োজন করা হলেও এবার ছিল না কোনো আয়োজন, তাই বাধ্য হয়েই এগিয়ে আসেন সাবেকরা। ফেডারেশন সংস্কারের দাবি করে আসা খেলোয়াড়দের ব্যানারেই আয়োজিত হলো বিজয় দিবস প্রীতি ভলিবল ম্যাচ 2024।
বিকেলে পায়রা উড়িয়ে ম্যাচের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ভলিবল খেলোয়াড় ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন তিনি। বিগত সময়ে ভলিবল পিছিয়ে পড়লেও পরিবর্তিত বাংলাদেশে তা আবার এগিয়ে যাবে বলে প্রত্যাশা সাবেক এই ভলিবল খেলোয়াড়ের। 80-র দশক আর 2024 আমরা যারা ছিলাম আজকে আমাদের স্মৃতিচারণ হচ্ছে। আমরা একত্রেই খেলাধুলা করতে, এখানে ওয়াসেক, বুলু ভাই, জাহাঙ্গীর ভাই, নিখিল দা, মুন্না ভাই, আমরা একত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম রিপ্রেজেন্ট করতাম, বিভিন্ন ক্লাব রিপ্রেজেন্ট করতাম, ন্যাশনাল টিম খেলতাম এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই সময়ে। আজকে এই পরিবেশে এসে আমার সেই স্মৃতিচারণ সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। বিগত 15টি বছর তেমন চর্চা হয়নি, এটাকে তেমনভাবে চেষ্টা করা হয়নি। এখন নতুন উদ্দীপনা নিয়ে নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে এটাকে গড়ে তুলবে, সেটাই আমার বিশ্বাস। মাঠে ভলিবল ফেরাতেই এমন আয়োজন হাতে নিয়েছে ভলিবলের সাবেক খেলোয়াড়রা। এমন মিলন মেলা প্রতি বছর আয়োজন করতে চান তারা। আগে কখনো ফেডারেশন, কখনো মিলন ভাই সহ যারা আছেন তাদেরকে কখনো স্মরণ করে নাই, কিংবা তাদেরকে কিভাবে একত্রিত করতে হবে এই চেষ্টাটা কখনো করে নাই। 1978 সালের ভলিবল প্লেয়ারও এখানে জাতীয় দলের আছে, রানিং জাতীয় দলের প্লেয়ারও এখানে আছে। সো এই কম্বিনেশনটা আমরা অ্যাকচুয়ালি ধারাটা অব্যাহত রাখতে চাই। এদিকে মাঠে খেলা ফেরানোর তাগিদ দিয়েছেন জাতীয় দলের ভলিবল খেলোয়াড়রা। দীর্ঘদিন খেলা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। র্যাঙ্কিংয়েও পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। আগের মতো ওরকম বডি ফিটনেস কারো ভেবে নাই। খেলা দেখেই বুঝতে পারছি কারো ভেবে যত তাড়াতাড়ি খেলা ফিরে আসবে আমাদের ভলিবলের জন্য আরও ভালো হবে, তাহলে আমাদের জন্য ক্ষতি হচ্ছে বারবার। কি ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমাদের খেলা উচিত, না হলে র্যাঙ্ক আরও পিছিয়ে যাবে। আশাবাদী সবাই যে যারা আমার নতুন কমিটি আসছে, অ্যাডক কমিটি বা কমিটি আসবে, অবশ্যই দ্রুত আমাদের ক্যাম্পটা শুরু করার ন্যাশনাল টিম। লাল ও সবুজ দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচ খেলেন খেলোয়াড়রা, যেখানে সবুজ দলকে 2-1 সেটে হারিয়েছে লাল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজন ও সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় জলসিঁড়ি আবাসনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ম্যারাথন। 20,000-এর বেশি আবেদন পড়লেও আয়োজনের সৌন্দর্য বজায় রাখতে অংশ নেওয়ার সুযোগ পান 5,000 অ্যাথলিট। সুযোগ সুবিধা ও সুন্দর পরিবেশ আয়োজন করায় আয়োজকদের প্রশংসায় ভাসিয়েছেন অংশগ্রহণকারীরা। আগামীতে আরও বড় পরিসরে এই ম্যারাথন আয়োজনের কথা জানিয়েছেন বিওএ সভাপতি ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বিজয়ীদের মোট 72,90,000 টাকা অর্থ পুরস্কার দিয়েছে বিওএ। পৌষের কুয়াশাচ্ছন্ন ভোরে রাজধানীর 300 ফিটের জলসিঁড়ি আবাসনে হাজির হাজারো অ্যাথলিট। ঘড়ির কাঁটায় ভোর 6টা। 21 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয় বিওএ ম্যারাথন। প্রথমবারের মতো এই হাফ ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সার্বিক সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী। প্রথমবারের মতো আয়োজিত ম্যারাথনে অংশ নেওয়ার সুযোগ পান 5,000-এরও বেশি অ্যাথলিট ও দৌড়প্রেমী। অনেকেই অংশ নেন প্রথমবারের মতো, আবার অনেকে বেশ অভিজ্ঞ। রান করবেন তত আপনার লাইফ লং বাড়বে, এইটাই আমরা থিঙ্ক করি। বাংলার প্রথম ম্যারাথন দিলাম, সো আগে 7.5 কিলো দিয়েছিলাম, এবারে 10 কিলো দিয়ে খুবই ভালো লাগছে, যদি একটু টায়ার্ড বাট খুবই ইম্প্যাক্টফুল হয়েছে। মাইরের উপরে ওষুধ নেই, দৌড়ের উপরে ব্যায়াম নাই। এদের আয়োজনটা অনেক সুশৃঙ্খল। বয়োজ্যেষ্ঠদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। নারীরাও প্রমাণ দিয়েছেন নিজেদের পারদর্শিতার। পুরুষদের মতো দুই ক্যাটাগরিতে অংশ নিয়েছেন প্রায় 365 জন নারী অ্যাথলিট। আত্মবিশ্বাস বাড়ে। এই যে একটা সময় আপনি নিজেকে দিচ্ছেন, নিজের জন্য দিচ্ছেন, তো এই যে সামান্য একটু কন্ট্রিবিউশন নিজের জন্য, এখানে নিজের আত্মবিশ্বাসটাও বাড়ে। আমার বয়সী যারা, তাদের আমি বলবো যে তাদের এরকম প্র্যাকটিস করার দরকার, অংশগ্রহণ করার দরকার। বিওএর ম্যারাথনে অংশ নিতে সারা দেশ থেকে আবেদন পড়ে 20,000-এরও বেশি। প্রথম আসরে দৌড়প্রেমীদের এমন আগ্রহ অনুপ্রাণিত করেছে আয়োজকদের। অংশগ্রহণকারীদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন আয়োজকরা। বিওএ সভাপতি ও সেনাপ্রধান ঘোষণা দিয়েছেন ভবিষ্যতে আরও বড় পরিসরে ম্যারাথন আয়োজনের। বছরে 2বার ম্যারাথন করা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি মনে করি যে এটা আরও বেশি করা যেতে পারে এবং আমরা ধীরে ধীরে এগুলো ডিভিশন শহরেও আমরা এগুলো ছড়িয়ে দিতে চাই। আমরা যতটা চেয়েছিলাম আমি 100% করতে পারি নাই, ট্রু, বাট আপনি ডিহাইড্রেশন পয়েন্ট, মেডিকেল, এগুলো 100 পয়েন্ট ছিল। আমাদের যে চিটিং করতে পারবে না সেটা 100% ছিল। তারপরে আপনার যেটা সব সময় ভুল করে যে ট্র্যাকিং চেঞ্জ করে, দুইটা, একটা 1/2 কিলোমিটার যেটা হাফ ম্যারাথন, যে 21 কিলোমিটার, আর একটা 10, এটা মিস করে অনেকে, সেটা হওয়ার কোনো সম্ভাবনা এখানে ছিল না। সেই দিক দিয়ে আমরা পারফেক্ট। প্রথম আসরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও দিয়েছে চমক। নারী পুরুষদের দুই ক্যাটাগরিতে 93 জন বিজয়ীদের 72,90,000 টাকা অর্থ পুরস্কার দেয়া হয়েছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
মোটে 14 বছর বয়সে এশিয়ান ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের রৌপ্য জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বগুড়ার রুফাইদা আনসারিয়া। বাবার অনুপ্রেরণায় তায়কোয়ান্দোতে আসা রুফাইদা স্বপ্ন দেখেন অলিম্পিকে পদক জেতার। চান পৃষ্ঠপোষকতাও। বগুড়া থেকে আব্দুল আওয়ালের রিপোর্ট। মার্শাল আর্টের কোরিয়ান ফর্মকে বলা হয় তাইকোয়ান্দো। মাত্র 14 বছর বয়সে তাইকোয়ান্দোর এশিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে দেশকে রৌপ্য পদক এনে দিয়েছেন। বলছি বগুড়া দুপচাচিয়া উপজেলার ছোট্টগ্রাম ইসলামপুরের রুফাইদা আনসারিয়ার গল্প। ভিয়েতনামে 21 দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এশিয়া ওপেন তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপে -52 কেজি ক্যাটাগরিতে রানার আপ হয়েছেন বগুড়ার এই মেয়ে। গত 6 ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে বাংলাদেশ তাইকোয়ান্দো ইউনিয়নের পক্ষে অংশ নিয়ে 4 দেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন রুফাইদা। তবে ফাইনালে স্বাগতিক ভিয়েতনামের কাছে মাত্র 1 পয়েন্টে হেরে গিয়ে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। 8 বছর বয়সে বাবা লিয়াকত হোসেনের হাত ধরে শুরু হয় রুফাইদার তাইকোয়ান্দো শেখা। প্রতিদিন গ্রামের বাড়ি দুপচাচিয়া থেকে 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলার তাইকোয়ান্দো প্রশিক্ষক বাবা লিয়াকত হোসেনের সঙ্গে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে নিয়েছেন প্রশিক্ষণ। মাত্র 14 বছর বয়সে তাইকোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট সহ 2টি আন্তর্জাতিক স্বর্ণ পদকের সঙ্গে 15টি জাতীয় পদক পেয়েছেন রুফাইদা। বাবার অনুপ্রেরণায় অলিম্পিকে অংশ নিয়ে লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে তুলে ধরার স্বপ্ন তার। আমি অলিম্পিকে গিয়ে খেলবো, বাইরের দেশে গিয়ে যেন বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। আমার লাল সবুজের দেশের পতাকা যেন 2 হাতে নিয়ে উড়াইতে পারি, সেই দেশে যেন আমার দেশের পতাকাটা তুলে ধরতে পারি। বগুড়া জেলার মান উন্নয়ন করতে চাই, মেয়েদের ভালো প্রশিক্ষণ দিতে চাই, আর মেয়েরা যারা আছে, আমার স্টুডেন্ট যারা আছে, তারাও যেন অলিম্পিকে যাইতে পারে এই প্রত্যাশা করে। স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের দাবি, সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি জেলা শহরগুলো থেকে অন্যান্য ডিসিপ্লিনেও ভালো খেলোয়াড় তৈরি হবে। রুফাইদা সে 21টি দেশের মধ্যে রানার্স আপ হয়ে এসেছে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে তাইকোয়ান্ডোতে। তো আমরা এটা নিয়ে খুবই গর্ববোধ করছি। ক্রিকেটকে সুবিধা দেয় বেশি, আমরা চাই যে তাইকোয়ান্ডোতেও সব ছেলে মেয়েদের বা প্রত্যেক উপজেলায় একটা করে সুযোগ সুবিধা দেওয়া হোক। তাদের আরও উন্নত প্রশিক্ষণের যদি ব্যবস্থা করে তাহলে এবার রানার আপ হয়েছে, আমার বিশ্বাস যে তারা এর চাইতে বড় কিছু স্বর্ণপদক জিতে আসবে। রুফাইদা দুপচাচিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের সঙ্গেই থাকুন সময়ের।